नमस्कार बंधुरा नलेज काल्टिवेटारे स्वागत। आमी सुदीप घोष शुरू करছি যে ক্লাস যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের কম্পিটিটিভ এক্সামের ইকোনমিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার সাথে আমাদের যে মিসেলিয়াসের মেন্সের জিকে টপিকের জন্য ইম্পর্টেন্ট, তার সাথে আমাদের সকলের জানা উচিত, কারণ এটি আমাদের দেশের সাথে সম্পর্কযুক্ত। আমরা দেখেছি যে রিসেন্টলি ভারতবর্ষের রিজার্ভ ব্যাংকের গভর্নর চেঞ্জ হয়েছেন এবং নতুন গভর্নর ক্ষমতায় বসতে চলেছেন। তো আজকে আমাদের ভিডিওর টপিক হলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যান্ড আরবিআই গভর্নর, অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এবং আরবিআইয়ের গভর্নর। তো আজকের ভিডিওতে দেখে নেব রিজার্ভ ব্যাংকের নতুন গভর্নর কে হয়েছেন, তার সাথে আরবিআই কি, তার ইতিহাস কি আছে, আরবিআইয়ের গভর্নিং বডি কাদেরকে নিয়ে গঠিত, আরবিআইয়ের কাজ কি, তার সাথে আরবিআইয়ের গভর্নর পদটি কি, আরবিআইয়ের গভর্নর কীভাবে অ্যাপয়েন্টেড হন, তার টার্ম কত বছরের এবং তার ক্ষমতা কি আছে, তার সাথে নতুন যিনি গভর্নর হয়েছেন তার ক্যারিয়ার সম্পর্কে দেখে নেব এবং তার সামনে কতগুলি চ্যালেঞ্জ আছে তাও দেখে নেব এবং আরবিআই সম্পর্কিত যে সমস্ত কোশ্চেনগুলি কম্পিটিটিভ এক্সামে রিপিট হয় তাও দেখে নেব। তার সাথে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, শোনা যাচ্ছে এই যে আগে যিনি আরবিআইয়ের গভর্নর ছিলেন তার সাথে নাকি সরকারের রিসেন্টলি যে বিবাদ হয়েছিল সেই সব বিষয়টিও দেখে নেব। ভিডিও শুরু করার আগে এটি একটি শিক্ষামূলক ভিডিও। এই ভিডিওর কোনো অংশে হিংসা বা সাম্প্রদায়িক ও রাজনৈতিক বিদ্বেষ অন্তর্ভুক্ত নেই। তবু ভিডিওর কোনো অংশ বিতর্কিত মনে হলে সেটি অনিচ্ছাকৃত এবং তার জন্য ক্ষমা প্রার্থী। এখন ভিডিওটি ভালো করে দেখুন আর এই রকম কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখন আজকের ভিডিও আরবিআই আর আরবিআই গভর্নর। নিউজ শিরোনামে এসছে যে ভারতবর্ষের রিজার্ভ ব্যাংকের গভর্নর চেঞ্জ হতে চলেছেন এবং এতদিন যিনি গভর্নর ছিলেন অর্থাৎ গভর্নর শক্তিকান্ত দাস তার মেয়াদ শেষ হয়েছে এবং তাকে পদ থেকে চলে যেতে হবে। আর আরবিআইয়ের নতুন গভর্নর যিনি হতে চলেছেন তার নাম হচ্ছে সঞ্জয় মালহোত্রা। তিনি আরবিআইয়ের 26তম গভর্নর পদে বসতে চলেছেন। এখন আমাদের আজকের আলোচ্য বিষয় সেই আরবিআই আর আরবিআই গভর্নর। প্রথমে দেখে নেব আরবিআই সম্পর্কে আর আরবিআইয়ের ইতিহাস সম্পর্কে। আরবিআই যার পুরো নাম হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, যেটি হলো ভারতবর্ষের একমাত্র কেন্দ্রীয় ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। প্রত্যেকটি দেশে একটি করে সেন্ট্রাল ব্যাংক থাকে, সেরকমই একটি সেন্ট্রাল ব্যাংক হচ্ছে এই আরবিআই। অর্থাৎ আরবিআই হলো ভারতবর্ষের একটি অর্থনৈতিক সংস্থা বা সেন্টার যেটি ভারতবর্ষের সমগ্র ব্যাংকিং সিস্টেমটাকে রেগুলেট করে বা সুপারভাইজ করে। অর্থাৎ আরবিআইয়ের হাতে কিন্তু এই ভারতবর্ষের সমগ্র এই ব্যাংকিং সিস্টেমের দায়িত্ব দেওয়া আছে। আরবিআই কীভাবে প্রতিষ্ঠা হয়েছিল? আরবিআই প্রতিষ্ঠা হয়েছিল ব্রিটিশ সরকারের আমলে। 1926 সালে ইংল্যান্ড থেকে ইয়াং হিল্টন কমিশন ভারতে এসেছিল ভারতবর্ষে আরবিআই বা রিজার্ভ ব্যাংক স্থাপনের প্রয়োজনীয়তাকে মান্য দিয়ে, তাই স্থাপনের নীতি নির্ধারণ করার জন্য, এবং তিনি ভারতে এসে ভারতবর্ষের আরবিআই স্থাপনের জন্য একটি খসড়া গঠন করেছিলেন। সেই কমিটির যে রিপোর্টকে প্রাধান্য দিয়ে 1934 সালে ভারতবর্ষে আরবিআইয়ের অ্যাক্ট পাস হয়েছিল এবং সেই অ্যাক্ট অনুযায়ী 1935 সালে ভারতবর্ষে আরবিআই প্রতিষ্ঠা হয়েছিল। কোথায়? কলকাতাতে। পরবর্তী ক্ষেত্রে আরবিআইয়ের হেডকোয়ার্টার কলকাতা থেকে বোম্বেতে স্থানান্তরিত হয়েছিল 1937 সালে। মনে রাখতে হবে একটা সময় বার্মা ভারতের সঙ্গে ছিল, পরে ভারত থেকে বার্মা বিচ্ছিন্ন হয়ে যায়। ভারত থেকে বার্মা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরেও কিন্তু আরবিআই এই বার্মার ব্যাংকিং সিস্টেমের দায়িত্ব চালিয়ে গেছিল 1947 সাল পর্যন্ত, একটা দীর্ঘ সময়। এমনকি ভারত যখন স্বাধীনতা পায় 1947 সালে, তখন নতুন পাকিস্তানের ব্যাংকিং সিস্টেমের দায়িত্ব কিন্তু সামলেছিল এর আরবিআই। পরবর্তী ক্ষেত্রে পাকিস্তানে সেন্ট্রাল ব্যাংক স্থাপন করা হয়ে যায় এবং তারপরেই এই আরবিআইকে জাতীয়করণ করা হয় বা ন্যাশনালাইজ করা হয় 1949 সালে। আরবিআইয়ের মধ্যে একটা বিরাট বড় শেয়ার ছিল ব্রিটিশ গভর্নমেন্টের, তাই 1949 সালে এই জাতীয়করণের সময় এই ব্রিটিশ গভর্নমেন্টের যে শেয়ার ছিল সেটিকে লন্ডনে ফেরত পাঠিয়ে দেওয়া হয় এবং পুরো ভারতবর্ষের শেয়ার নিয়েই এই আরবিআই কিন্তু স্থাপন করা হয়। স্বাধীন ভারতের প্রথম কেন্দ্রীয় ব্যাংক হলো এই আরবিআই। এখন
আরবিআইয়ের গভর্নিং বডি। আরবিআইয়ের গভর্নিং বডি আমাদের জানতে গেলে বুঝতে হবে আরবিআই হলো ভারত সরকারের আন্ডারে একটি ফাইন্যান্সিয়াল সংস্থা, অর্থাৎ ভারত সরকারের অর্থ মন্ত্রকের আন্ডারে একটি ফাইন্যান্সিয়াল সংস্থা, যেখানে এর যে গভর্নিং বডি আছে অর্থাৎ বোর্ড মেম্বার আছে, সেই বোর্ড মেম্বারদের সংখ্যা কিন্তু 21 জন বোর্ড মেম্বার নিয়ে এই গভর্নিং বডি গঠিত হয়েছে। তার মধ্যে একজন হলেন যিনি গভর্নর, যিনি আরবিআইয়ের হেড, তার সাথে থাকে 4 জন ডেপুটি গভর্নর, তার সাথে থাকে 2 জন ফাইন্যান্স মিনিস্ট্রি অর্থাৎ অর্থ মন্ত্রকের রিপ্রেজেন্টেটিভ, তার সাথে 10 জন থাকে কেন্দ্র সরকার দ্বারা নমিনেটেড স্পেশাল ডিরেক্টর, তার সাথে আরও অতিরিক্ত 4 জন ডিরেক্টর থাকে, যারা থাকে আরবিআইয়ের যে 4টে লোকাল বডি আছে কলকাতা, দিল্লি, বোম্বাই, চেন্নাই, সেখান থেকে তারা প্রতিনিধিত্ব করেন। অর্থাৎ সব মিলিয়ে মোট 21 জন মেম্বার নিয়ে এই কমিটি গঠিত, যাদের মধ্যে হেড হলো আরবিআইয়ের গভর্নর। এখন আরবিআইয়ের কাজ কি বলেছি, আরবিআই হলো ভারতবর্ষের কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা পালন করে। মেনলি আরবিআই ভারতবর্ষের যে নোট, যে কারেন্সি নোট, সেই কারেন্সি নোট ছাপার দায়িত্বের কাজ করে। অর্থাৎ সমস্ত নোট, শুধুমাত্র 1 টাকার নোট আর কয়েন বাদে সমস্ত নোট কিন্তু ছাপে এই আরবিআই। 1 টাকার নোট আর কয়েন কিন্তু ছাপে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। তার সাথে ভারতবর্ষের মার্কেটে যে এই যে মানি সার্কুলেশন অর্থাৎ টাকা ঘুরছে, এই সার্কুলেশনের দায়িত্ব কিন্তু আরবিআই তাদের ব্যাংকের মাধ্যমে মার্কেটে টাকা ছাড়ে বা টাকা তুলে নেয়। অন্যদিকে আরবিআই হলো ব্যাংকার্স অফ ব্যাংক, অর্থাৎ ভারতবর্ষে যে এত ব্যাংক আছে, অর্থাৎ যে সমস্ত যে সরকারি ব্যাংক, বেসরকারি ব্যাংক, আরআরবি ব্যাংক আছে, তাদেরকে কিন্তু কাজের রেগুলেট করে বা সুপারভাইজ করে কিন্তু এই আরবিআই, এবং তাদেরকে আরবিআইয়ের নীতি মেনে চলতে হয়। এবং নতুন ব্যাংক যখন যা লাইসেন্স পায়, আরবিআইয়ের নীতি মেনে একটা বিরাট বড় অ্যাসেট জমা রাখতে হয়। নেক্সট হচ্ছে আরবিআই হলো গভর্নর্স ব্যাংক, অর্থাৎ সরকারের ব্যাংক। ভারত সরকারের বা কেন্দ্রীয় সরকারের সরকার পরিচালনার ক্ষেত্রে যখন কোনো টাকার প্রয়োজন হয়, তখন আরবিআইয়ের কাছ থেকে তারা লোন নেয়, এবং কি অর্থনৈতিক নীতি নির্ধারণের ক্ষেত্রেও কেন্দ্র সরকার কিন্তু আরবিআইয়ের সাহায্য নেয়। নেক্সট হচ্ছে ভারতবর্ষের মনিটারি পলিসি বা অর্থনৈতিক পলিসি প্রণয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে এই আরবিআই, সেটা ভারতবর্ষের অর্থ মন্ত্রকের সঙ্গে পরামর্শ করে। নেক্সট হচ্ছে ভারত সরকারের সাথে পৃথিবীর যে সমস্ত বড় বড় অর্থনৈতিক সংস্থাগুলি আছে, তাদের যোগসূত্র হিসেবে ভারতকে রিপ্রেজেন্ট করে কিন্তু এই আরবিআই কী করে, ভারতবর্ষের মার্কেটে যে প্রাইসের স্টেবিলিটি, সেই স্টেবিলিটি ঠিক করার জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে এই আরবিআই। অন্যদিকে ভারতবর্ষে যে সমস্ত ব্যাংকগুলি আছে, তারা যখন লোন দেয়, যে লোন প্রায়োরিটি সেক্টর, সেটাও কিন্তু নির্ধারণ করে এই বা দেখভাল করে এই আরবিআই। মেনলি যত ব্যাংক আছে, তারা সারা বছরে যত লোন দেয়, তার 10% লোন অবশ্যই কৃষি, ক্ষুদ্র শিল্প বা ছাত্রদেরকে দেওয়া উচিত। আর এটা কিন্তু দেখভাল করে আরবিআইয়ের যে সংস্থাগুলি আছে, যেমন নাবার্ড, এক্সিম ব্যাংক, অন্যদিকে আবার সিডবি, সেটাও কিন্তু রেগুলেট করে এই আরবিআই। অন্যদিকে এখন বর্তমানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অনলাইন পেমেন্ট। এই অনলাইন পেমেন্টটাকেও কিন্তু রেগুলেট করে আরবিআই, এনপিসিআই অর্থাৎ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। অন্যদিকে ভারতবর্ষের অর্থনৈতিক ব্যবস্থাকে সচল রাখার জন্য আরবিআই নির্দিষ্ট নীতি গ্রহণ করে, যেমন রেপো রেট, রিভার্স রেপো রেট, অন্যদিকে ব্যাঙ্ক রেট, রিভার্স ব্যাঙ্ক রেট, এগুলোও কিন্তু আরবিআই ঠিক করে দেয়। অন্যদিকে আরবিআই কী করছে, ভারতবর্ষের অর্থনীতিকে বাঁচানোর জন্য যে সমস্ত যে অ্যাসেট, সেই অ্যাসেটকে স্টোর করে রাখে, যেমন সেটা সোনা হতে পারে, বন্ড হতে পারে, এমনকি টাকা হতে পারে, যেটা বিপদের সময় ভারতবর্ষকে আর রক্ষা করবে এই আরবিআই। ভারতবর্ষের অর্থনৈতিক নীতির ক্ষেত্রে আরবিআই যে সমস্ত নতুন আইন নিয়ে আসে, সেই আইন কিন্তু মেনে চলতে বাধ্য ভারতবর্ষের প্রতিটি মানুষ, বিভিন্ন সংস্থা, এমনকি ব্যাংকগুলিও। অর্থাৎ ভারতবর্ষের অর্থনৈতিক ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে বা পালন করে কিন্তু এই আরবিআই। এখন আমরা দেখে নেব আরবিআইয়ের গভর্নর সম্পর্কে। আরবিআইয়ের গভর্নর বলে দিলাম যে গভর্নিং বডি আছে, তার হেড হলো আরবিআই, অর্থাৎ আরবিআইয়ের সমস্ত কাজ দায়িত্ব এই আরবিআইয়ের গভর্নরের কাছে দিয়ে আছে, যিনি সরকারের সাথে আর তার যে মেম্বাররা আছে তাদের সঙ্গে পরামর্শ করে সমস্ত কাজ তিনি
পালন করেন। এখন আরবিআইয়ের গভর্নর কিভাবে অ্যাপয়েন্ট হয়? আরবিআইয়ের গভর্নর অ্যাপয়েন্ট করার জন্য একটা কমিটি আছে, অ্যাপয়েন্টেড কমিটি, যার চেয়ারম্যান কিন্তু প্রধানমন্ত্রী। অর্থাৎ যিনি আরবিআইয়ের হেড হন হলে তিনি অর্থনীতিবিদ হন, অর্থাৎ ইকোনমিস্ট কিংবা আইএএস অফিসার। তবে তাকে এই ভারতবর্ষের অর্থনৈতিক ক্ষেত্রে তার একটা বিরাট বড় অভিজ্ঞতা থাকা উচিত, যেখানে তিনি ভারতবর্ষের এই অর্থনৈতিক ক্ষেত্রে কোনো সেক্টরের বড় দায়িত্ব পালন করেছেন এবং তার একটা লং টার্ম অভিজ্ঞতা আছে। হতে পারে তিনি আরবিআইয়ের কোনো পদে ছিলেন, কিংবা কোনো রেভিনিউ দপ্তরের, কিংবা জিএসটি দপ্তরের, কিংবা প্ল্যানিং কমিশনের কোনো দায়িত্ব সামলেছেন, কিংবা বর্তমানে নীতি আয়োগের দায়িত্ব সামলেছেন, কিংবা অর্থ মন্ত্রকের দায়িত্ব সামলেছেন। তবে তিনি কিন্তু এই পদে বসতে পারেন। মেনলি মনে রাখতে হবে সরকারের পছন্দের ব্যক্তি তিনি কিন্তু আরবিআইয়ের গভর্নর হন। এখন আরবিআইয়ের গভর্নরের মেয়াদ কত বছর? মেয়াদ মেনলি 3 বছর। তবে সরকার যদি তার কাজে খুশি হয় তাহলে কিন্তু তার মেয়াদ বাড়াতে পারে, এমনকি সরকার যদি তার কাজে অখুশি হয় তাহলে কিন্তু তার মেয়াদ 3 বছরের আগেই শেষ হয়ে যেতে পারে। অর্থাৎ পুরোটা নির্ভর করছে সরকারের খুশির ওপরে। এখন আমরা দেখে নেব আরবিআইয়ের গভর্নরের ক্ষমতা কি আছে। বলে দিয়েছি আরবিআইয়ের হেড হিসেবে কাজ করেন এই আরবিআইয়ের গভর্নর। অন্যদিকে আরবিআই যে সমস্ত পলিসি তৈরি করে, মনিটারি পলিসি তৈরি করে, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা বা সিদ্ধান্ত নেন এই আরবিআইয়ের গভর্নর সরকারের সাথে আলোচনা করে এবং তার বোর্ড মেম্বারদের সাথে আলোচনা করে। নেক্সট হচ্ছে এই আরবিআইয়ের গভর্নর ভারতবর্ষের সমস্ত টাকাতে তিনি স্বাক্ষর করেন। শুধুমাত্র 1 টাকার নোট বাদে বাকি যত নোট আছে সেই নোটে কিন্তু আরবিআইয়ের গভর্নরের স্বাক্ষর থাকে। শুধুমাত্র 1 টাকার নোট বাদে 1 টাকার নোটে থাকে অর্থ দপ্তরের সচিবের স্বাক্ষর। আরবিআইয়ের হেড, আরবিআইয়ের যে মেম্বাররা আছে তাদের সাথে সরকারের অর্থ মন্ত্রকের একটা লিঙ্কার হিসেবে কাজ করেন। অন্যদিকে আরবিআইয়ের যে প্রশাসনিক ক্ষেত্র, অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষেত্রে যে সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন বা কাজ করতে হয় সবই কিন্তু সুপারভাইজ করা হয় এই আরবিআইয়ের গভর্নর বা গভর্নরের নামে। অন্যদিকে বিশ্বক্ষেত্রে বা বিশ্বের যে সমস্ত অর্থনৈতিক বড় বড় সংস্থাগুলি আছে সেখানে ভারতের কেন্দ্রীয় ব্যাংকে রিপ্রেজেন্ট করেন কিন্তু এই আরবিআই। এখন আমরা দেখে নেব নতুন যিনি আরবিআইয়ের গভর্নর হতে চলেছেন তার ক্যারিয়ার সম্পর্কে। মেনলি নতুন যিনি গভর্নর হতে চলেছেন তার নাম হলো সঞ্জয় মালহোত্রা, যিনি ভারতবর্ষের 26তম গভর্নর হতে চলেছেন আরবিআইয়ের। তিনি কিন্তু একজন আইএএস অফিসার। বলেছি হলে ইকোনমিস্ট হতে হবে কিংবা আইএএস অফিসার হতে হবে। তিনি 1990 সালের রাজস্থান ক্যাডারের আইএএস অফিসার। শিক্ষাগত যোগ্যতা তিনি আইআইটি পুনে থেকে কম্পিউটার সায়েন্সে বিটেক করেছেন। পরবর্তী ক্ষেত্রে পাবলিক পলিসির ওপর প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে তিনি মাস্টার ডিগ্রি করেছেন এবং একজন আইএএস অফিসার হিসেবে কেন্দ্র সরকারের একাধিক দপ্তরে তিনি কাজ করেছেন এবং দায়িত্ব সামলেছেন। সেখানে তিনি ট্যাক্স ডিপার্টমেন্টের দায়িত্ব সামলেছেন, অর্থ মন্ত্রকের দায়িত্ব সামলেছেন, আইটি দপ্তরেরও দায়িত্ব তিনি সামলেছেন এবং রিসেন্টলি এই গভর্নর হওয়ার আগে তিনি কিন্তু ছিলেন ভারতবর্ষের রেভিনিউ সেক্রেটারি, অর্থাৎ রাজস্ব দপ্তরের বা মন্ত্রকের সেক্রেটারি। অর্থাৎ তার কাছে কিন্তু একটা বিরাট বড় অভিজ্ঞতা আছে প্রশাসনিক ক্ষেত্রে বা অর্থনৈতিক প্রশাসনিক ক্ষেত্রে দায়িত্ব পালন করার ক্ষেত্রে বা পালন করার। এখন এই যে তিনি দায়িত্ব নিচ্ছেন এবং তার আগে যিনি ছিলেন শক্তিকান্ত দাস, তার সঙ্গে কিন্তু ভারতবর্ষের অর্থমন্ত্রকের একটা ভালো সম্পর্ক ছিল। আমরা দেখেছি যে রঘুরাম রাজন তিনি কিন্তু একজন বিরাট বড় অর্থনীতিবিদ, তিনি আরবিআইয়ের গভর্নরের দায়িত্ব সামলেছিলেন। কিন্তু নোট বাতিলের সময় তার সাথে ভারতবর্ষের কেন্দ্র সরকারের একটা মনোমালিন্য হয়। তিনি নোট বাতিলের বিপক্ষে ছিলেন, তাই তাকে সরে যেতে হয়েছিল তার পদ থেকে। পরবর্তী ক্ষেত্রে নোট বাতিলের সময় রিজার্ভ ব্যাংকের গভর্নর হয়েছিলেন কে? উর্জিত প্যাটেল। এবং উর্জিত প্যাটেলের সাথেও ভারতবর্ষের সরকারের একটা ভালো সম্পর্ক ছিল এবং সেখানে নোট বাতিল হয়েছিল। আমরা বুঝতেই পারছি আরবিআইয়ের সাপোর্ট না থাকলে সরকার যে একটা নোট বাতিল করতে পারে না। কিন্তু আরবিআইয়ের যে সম্পদ ছিল সেই সম্পদ কেন্দ্র সরকারকে দেওয়ার ক্ষেত্রে একটা মনোমালিন্য হয়েছিল উর্জিত প্যাটেলের সাথে, তাই উর্জিত প্যাটেল পদ থেকে চলে গেছিলেন। মনে রাখতে হবে উর্জিত প্যাটেলও কিন্তু অর্থনীতিবিদ ছিলেন। পরবর্তী ক্ষেত্রে শক্তিকান্ত দাস, যিনি আইএএস অফিসার, তিনি এই পদে বসেছিলেন এবং তিনি দীর্ঘদিন কিন্তু এই পদের দায়িত্ব সামলেছেন, প্রায় 2টো টার্মের দায়িত্ব সামলেছেন। এবং তিনি যখন ক্ষমতায় বসেছিলেন তখন কিন্তু একটা বিতর্ক হয়েছিল, কারণ তিনি নাকি ইতিহাসের স্টুডেন্ট। তার পরবর্তী ক্ষেত্রে তিনি আইএএস অফিসার হয়েছেন, তাই তিনি যখন আরবিআইয়ের গভর্নর হয়েছিলেন সেই নিয়ে একটা বিতর্ক হয়েছিল এবং সোশ্যাল মিডিয়াতে ট্রোল হয়েছিল। কিন্তু যেটা শোনা যাচ্ছে যে শক্তিকান্ত দাসের শেষ সময়ে সরকার কিন্তু তার কাজে
খুশি ছিল না, বিশেষ করে এই রেপো রেটের ক্ষেত্রে, এবং সরকারকে সাথে তার একটা কিন্তু মনোমালিন্য হয়েছিল। তাই তিনি তার নিজের অসুস্থতার কারণ দেখিয়ে তিনি যে দায়িত্ব থেকে সরে গেছেন বা নতুন করে এক্সটেন্ড করেননি, সেটা কিন্তু শোনা যাচ্ছে। এখন নতুন গভর্নর হতে চলেছেন কে? এই সঞ্জয় মালহোত্রা। তাহলে সঞ্জয় মালহোত্রার সামনে বিরাট বড় বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে বর্তমানে। কি কি চ্যালেঞ্জ আছে? মেনলি ভারতবর্ষে কিন্তু ইনফ্লেশন রেট অনেক হাই হয়ে গেছে, দ্রব্যমূল্যের বৃদ্ধি ব্যাপক বেড়ে গেছে, মিডল ক্লাস মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে বা সমস্যা হচ্ছে, এটা কিন্তু তাকে কমাতে হবে। অন্যদিকে ভারতবর্ষের কারেন্সি টাকা কিন্তু ডলারের তুলনায় অনেকটা পিছিয়ে পড়েছে, যেটা কিন্তু ভারতের জন্য একটা খুবই খারাপ সিগন্যাল। টাকাকে কিন্তু শক্তিশালী করতে হবে। অন্যদিকে ভারতবর্ষের অর্থনীতিতে একটা সমস্যা দেখা দিয়েছে বলে অনেক বিশেষজ্ঞরা দাবি করছেন। সেটা আমরা অনেক দিন থেকে শুনছি, কারণ নোট বাতিল হয়েছিল, সঠিক নিয়ম মেনে হয়নি। অন্যদিকে জিএসটি হয়েছে, সঠিক নিয়ম মেনে হয়নি। তারপর আবার কোভিড হয়েছে, অর্থাৎ ভারতবর্ষের অর্থনীতি ধাক্কা খেতে খেতে এগিয়ে আসছে। এখন যদি অর্থনীতির অবস্থা খারাপ হয়, তাহলে তাকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ পলিসি নিতে হবে যাতে অর্থনীতিকে স্টেবল করা যায়। অন্যদিকে এখন অনলাইন পেমেন্টের ক্ষেত্রে চিটিং বা ফ্রড বাড়ছে। এই চিটিং বা ফ্রড কিন্তু কমাতে হবে, নতুন পলিসি আনতে হবে। অন্যদিকে একটু আগে বললাম যে অর্থমন্ত্রকের সাথে আরবিআইয়ের গভর্নরের একটা নতুন করে বিবাদ দেখা দিয়েছে, সেই বিবাদ কিন্তু মেটাতে হবে। কারণ অর্থমন্ত্রকের সঙ্গে আরবিআইয়ের যদি সম্পর্ক ভালো থাকে, তাহলে কিন্তু দেশের অর্থনীতি উন্নতি ঘটবে। অন্যদিকে ভারতবর্ষের মার্কেটে কিন্তু আবার নোটের একটা শর্টেজ দেখা দিয়েছে। এটিএমগুলিতে 500 টাকা নোটের ছাড়া ছোটো নোট পাওয়া যাচ্ছে না, মার্কেটেও কিন্তু একটা সমস্যা দেখা দিয়েছে। অর্থাৎ এই নোটের যে শর্টেজ, সেটাকে কমাতে হবে, তবেই কিন্তু সার্কুলেশনটা কিন্তু ঠিকঠাক থাকবে। অন্যদিকে এই যে নতুন নোটগুলিকে ছাড়া হয়েছে বাজারে, তাদের কিন্তু কোয়ালিটি নিয়ে কিন্তু মানুষ কিন্তু সমস্যার সম্মুখীন। 10 টাকার নোট, 100 টাকার নোট, 50 টাকার নোট, এগুলো কিন্তু সহজেই ছিঁড়ে যাচ্ছে কিংবা নোংরা হয়ে যাচ্ছে বা অবস্থা খুব খারাপ। এই কোয়ালিটির দিকটাও কিন্তু একটু লক্ষ্য দিতে হবে। অর্থাৎ তার সামনে কিন্তু একাধিক চ্যালেঞ্জিং দায়িত্ব, এবং দেখা যাক তিনি এই দায়িত্ব কতটা সামলাতে পারেন, তা আমরা ভবিষ্যতে দেখতে পারবো। এখন আমরা দেখে নেব রিজার্ভ ব্যাঙ্ক নিয়ে একাধিক জিকের কোশ্চেন, যা বারবার পরীক্ষায় পড়েছে। মেনলি রিজার্ভ ব্যাংকের লোগোতে তাল গাছের ছবি আছে আর বাঘের ছবি আছে। রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর হলেন অসবর্ন স্মিথ। রিজার্ভ ব্যাংকের দ্বিতীয় গভর্নর হলেন জেমস টেলর। রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নর হলেন সিডি দেশমুখ। রিজার্ভ ব্যাংকের সবথেকে দীর্ঘ সময়ের গভর্নর হলেন বেনেগাল রামারাও। রিজার্ভ ব্যাংকের সবথেকে কম সময়ের গভর্নর হলেন আমাদের অমিতাভ ঘোষ, মাত্র 20 দিনের জন্য। ভারতবর্ষের কোন প্রধানমন্ত্রী তিনি আগে রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিলেন? মনমোহন সিং। আর ভারতবর্ষে যখন নোট বাতিল হয়েছিল 2016 সালে, তখন গভর্নর কে ছিলেন? একটু আগেই বললাম, উর্জিত প্যাটেল। এই কোশ্চেনগুলি কিন্তু বারবার রিপিট হয়। এই হলো আজকের ভিডিও, যেখানে আমি টোটাল বিষয়টিকে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।